আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটা গ্রুপ খুব বেশি জাগ্রত হয়েছিল এবং খুব বেশি ওদের রাইজ আপ হয়েছিল। যেটাকে ওরা হয়তো একবার বলে যে ওরা মৌলবাদী সংগঠন, মৌলবাদী পার্টি। তাদের হাত থেকে যদি আমি ধরুন এটা যদি বললাম যে ইসলাম কায়েম করতে হবে বা অমুক কায়েম করতে হবে, এখন ইসলাম কায়েম করার জন্য তো তোমাকে তো খোদা পাঠায় না এখানে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জি। এবং স্বরাষ্ট্রমন্ত্রী তারা কিন্তু রামিসার বাবা মাকে দেখতে গেলেন, ওই দিন রাত্রেই দেখতে গেলেন, না তো পরের দিন গেলেন। পরের দিন রাত্রে দেখতে গেলেন। তো সেটা যাওয়া নিয়েও কিন্তু অনেক বিতর্ক হলো। মানে আমার তো মনে হয় এটা পজিটিভ যে তারা একটা ফ্যামিলির পাশে দেশের রাষ্ট্রপ্রধান যদি এসে দাঁড়ায়। আপনি দেখেন এখানে ২টা পজিটিভ সাইন আমি দেখি। সেটা হচ্ছে ধরুন আগে যে ঘটনাগুলো ঘটতো হাসিনার আমলে যেটা দেখতাম যে ভিকটিম তাকে ডেকে এনে গণভবনে আনা হতো। এখন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ওই বাসায় গেলেন। আবার এই একটা পরিবর্তনের হাওয়া আমরা দেখলাম, অপর প্রান্তে আরেকটা পরিবর্তন হাওয়া দেখলাম। সিভিক রয়্যাল রিসোর্ট, সবুজে ঘেরা আভিজাত্য। সেটা হচ্ছে ধরুন আগে দেখতাম যে যারা ভুক্তভোগী তারা বলতো যে আমরা এই চাই সেই চাই, ক্ষতিপূরণ চাই। এখানে কিন্তু রামিসের বাবা মানে দেখেন একটা কথা আছে না যে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। আবার রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথা আছে, বিচারের বাণী নিবৃতে কাঁদে। তো রামিসের বাবার ব্যাপারটা এমন হয়েছে যে ওনার কাঁদতে কাঁদতে গলা শুকিয়ে গেছে, ওনার কাদা আর না আসতেছেন। উনি বলছে আমি আর কান্না করে কী হবে, আমি বিচার চাই না, কারণ 15 দিন পর আপনারা ভুলে যাবেন। সেই জায়গা থেকে উনি বলতেছে যে আমি কোনো ক্ষতিপূরণ চাই না, আমি বিচারটাই চাই। মাননীয় প্রধানমন্ত্রী আশ্বস্তটা করেছেন যে আমাদের কাজ এখন দুটো কাজের মধ্যে একটা হচ্ছে অপরাধীকে যেহেতু আমরা ধরেছি তার বিচারটা নিশ্চিত করা। সেকেন্ড কাজ হচ্ছে কি আপনার বড় মেয়ের দায়িত্ব আমি তুলে নিলাম। এখন এই জিনিসটা প্রাইম মিনিস্টারের মধ্যে যে একটা স্টেটসম্যানশিপ আসা, এবং ধরেন প্রাইম মিনিস্টার আমার আপনার মতো 7-8-10টা মানুষই, মানে এই যে একটা চেঞ্জ, এটা একটা খুবই পজিটিভ সাইন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেখানে দেখেন যদি ইলেকশনের পরবর্তী সময়ে বাংলাদেশের ইতিহাসে কখনোই কালচার ছিল না যে একটা সরকার দলীয় প্রধানমন্ত্রী হওয়ার পরে তিনি বিরোধী দলের নেতার বাসায় গেলেন, উনি নাহিদ ইসলামের বাসায় গেলেন, জামাতে আমির ডক্টর শফিকুর রহমানের বাসায় গেলেন। অনেক চেঞ্জ উনি আনার চেষ্টা করছেন। হয়তো প্রশ্ন থাকতে পারে যে ওনার এই চেঞ্জটা ওনার পলিটিক্যাল পার্টিটা ক্যারি করতে পারছে আমার কিনা। কোশ্চেনটা কোথায় যে উনি তো পজিটিভলি, আমার কাছে মনে হলো যে পজিটিভলি, কিন্তু হ্যাঁ, তাহলে একদম পজিটিভ। এখানে তাহলে নেগেটিভ দেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে আমি আরেকটু যোগ করি আপনার সাথে। তাহলে নেগেটিভ বলা হচ্ছে কেন? আচ্ছা, এখানে আরেকটা কথা আপনাকে বলার সুযোগ দেই আপনাকে। দেখেন সেটা ধরেন এখানে সবাই দেখুন এই ঘটনা ঘটার পরে সবাই কিন্তু দেখেন মানে দর্শকের যতটা না শাস্তি যাচ্ছে তার চেয়ে বেশি শাস্তি যাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর, আইনমন্ত্রী। সোশ্যাল মিডিয়াতে এটা কিন্তু খুব ভরপুর। আপনি দেখেন এখানে কিন্তু 24 ঘন্টার মধ্যেই যিনি অপরাধী তিনি ধরা পড়েছেন। তো যদি অপরাধী তখন ধরা পড়ে যায় তখন কিন্তু আর স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো কাজ থাকে না। মানে ওই মন্ত্রণালয়ের কোনো কাজ থাকে না। অপরাধী আমি ধরে ফেললাম। তারপরে দেখেন আইন মন্ত্রণালয়ে গেলেন, আইন মন্ত্রণালয় বলছে যে এটা দ্রুততম সময়ের মধ্যে এটা তদন্ত শেষ করে চার্জশিট দিতে হবে, বিচার নিশ্চিত করতে হবে। তো এখন মানে এটা আমি আসলে বুঝি না। আমাদের আসলে দেখুন আমাদের বিরোধী দল যারা হচ্ছে তারা কিন্তু ধরেন মানে তাদের কথাগুলোর না আমি আসলে কোনো মিল খুঁজে পাই না। দেখুন তারা একবার বলে যে বিএনপি গুম অধ্যাদেশ বাদ করে দিচ্ছে, এটা আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী গুম অধ্যাদেশ করতে হবে। আবার এটা বলতেছে যে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। এখন আপনি যদি আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী গুম অধ্যাদেশ চান তো সেখানে তো ফাঁসির কথাও লেখা নাই। অনেক জায়গায় পৃথিবীর অনেক জায়গায় ফাঁসি উঠিয়ে দিচ্ছে। সেটা যদি চান আবার এখানে প্রকাশ্যে শাস্তি যাচ্ছেন, আবার এখানে আপনি এক্সট্রা জুডিশিয়াল জিনিস চাচ্ছেন। তো এই জিনিসটা না আসলে খুব মেলানো খুব কঠিন। তো এটা কি তারা আসলে কি না বুঝেই বলতেছে? মানে আসলে ব্যাপারটা হচ্ছে ধরেন মানে তাদের মানে এটা আমাদের অনেকে হয়তো ধরেন পলিটিক্যাল খোলস চেঞ্জ করে, অনেকে দল পাল্টায়। কিন্তু আমার কাছে এটা কখনোই মনে হয় না যে ধরেন একটা লোক সারা জীবন সে আওয়ামী লীগ করে গেল বা সারা জীবন বিএনপি করে গেল, একটা সময় সে দল চেঞ্জ করে অন্য জায়গায় গেল, সে অন্য দলে গেলেও আমার কাছে কখনো মনে হয় না যে সে তার যে অরিজিনাল সে রাজনীতি যে ধারণ করে এটাকে সে চেঞ্জ করতে পারে। এটা হয়তো তার সময়ের কারণে করে অথবা তার সুযোগ সুবিধার জন্য করে। ধরেন জামাত সারা জীবন বলে আসতে যারা ইসলামী রাষ্ট্র চায়, তারা শরিয়া ভিত্তিক রাষ্ট্র চায়। এখন যখন আবার ইলেকশনের আগে তারা বললো যে আমরা শরিয়া ভিত্তিক রাষ্ট্র চাই না, আমরা শরিয়ার কে ধারণ করে আমরা গণতান্ত্রিক মূল্যবোধের জায়গা থেকে আমরা গণতান্ত্রিক রাষ্ট্র চাই। তো আলটিমেটলি তাদের যে লক্ষ্য তারা কিন্তু ওইটাই চায়। এবং মানে এটাও হতে পারে যে তারা হয়তো রাষ্ট্র জিনিসটাকে বুঝে ওঠার জন্য তাদের অনেক ঘাটতি রয়েছে, এটা আমি ফিল করি। এবং আপনি যদি সংসদ যদি খেয়াল করেন সংসদে ওদের পারফরমেন্স খুবই বিলো অ্যাভারেজ। 2-1 জন ছাড়া তো ওদের খেয়ে হয়তো এনসিবি খুব লাউডলি ভলিউম লেখার বলার কারণে হচ্ছে এটা কাভার আপ হয়ে যাচ্ছে, কিন্তু তাদের পারফরমেন্স খুবই পুয়ার। এবং আমরা যে লেভেলে বিরোধী দল চাই, যে ধরনের একটা গণতান্ত্রিক কাঠামোতে বিরোধী দল হওয়া উচিত, সেটা জামাত থেকে প্রথম অধিবেশন আমি পাইনি। আমাদের টিভিতেই আর কি, আমাদের টিভিতে বিএনপি দলীয় সংসদ হাবিব ভাই উনি সেদিন একটা কথা বলতেছিলেন যে বিএনপির যদি বেঈমানরা সাপোর্ট না করতো বা তারা যদি বেমানি না করতো তাহলে এবারের ইলেকশনও জামাত 20টার বেশি সিট পেত না। আপনি কি এটার সাথে একমত? 20টা পেতো কিনা জানি না, কিন্তু বিএনপির তো অনেকগুলা বিদ্রোহী প্রার্থী ছিল। 79টা আসনে 92 জন বিদ্রোহী প্রার্থী ছিল। লাস্ট মুহূর্তে অনেকজন উইথড্র করেছে। আমি যেটা মনে করি যে বিদ্রোহী উনি নিজেও হেরেছেন, তো ওনার সেই আফসোসের জায়গা থাকতে পারে। ওনার আসনে বিদ্রোহী প্রার্থী ছিল, তো বিদ্রোহী প্রার্থীও জিততে পারেনি, উনি জিততে পারেনি, ওই আসনে জামাত জিতেছে, তো ওনার সে আক্ষেপটা থাকতে পারে। কিন্তু আমার কাছে যে অ্যানালাইসিস বলে সংখ্যাতাত্ত্বিক অ্যানালাইসিস, সেখানে 22টা বা 23টা সিট বিএনপি আরও বেশি জিততো। আর যদি বিদ্রোহী প্রার্থী বন্ধ হতো বা
হয়তো হ্যাঁ, হয়তো ২০-২২টা হতো না। কিন্তু ২০-২২টা এখানে বাদ দিলে তো ধরেন আমাদের ৬৮টা থেকে আরো ৪৫ চলে আসে। আর মানে ৩৫ থেকে ৪০টার মধ্যে থাকতো। আমার ক্যালকুলেশনে বলে আরকি। সেটাই, সেটা মানে ওনার একটা অ্যানালাইসিস উনি বললো বলল আরকি। আরকি। এটা তো এটা যার, আসলে যার পার্সোনাল যার ওপিনিয়ন। পার্সোনাল একটা ওপিনিয়ন। তো আমাদের এই অ্যানালাইসিসে আমরা যেতে পারবো না। হ্যাঁ, তো আরেকটা ঘটনা ঘটলো রিসেন্ট, যেটা হচ্ছে যে নাসিরুদ্দিন পাটোয়ারি ঝিনাইদহতে গিয়ে তো উনি একটা অপ্রীতিকর ঘটনার মধ্যে পড়লেন। তাকে আহ, বলা হচ্ছে, মানে উনি বলেছে ছাত্র দলের লোকজন তাকে ডিম মেরেছে, এবং শুধু ডিমই না, ওখানে তাকে সে থানায় অবরুদ্ধ ছিল। তো এটা তো একটা মব হয়ে গেল। এই মানে মব কি বন্ধ হবে না? দেখুন আসলে মবের যে বিষয়টা ইউনূস সরকারের আমলে অনেকগুলো ব্যর্থতা ছিল। ইউনূস সরকার আমল সফল হবে এটাও আমি কখনো আশা করি নাই। মানে আমার এক্সপেকটেশন ওদের ছিল না যে উনি সবকিছু সমাধান রাতারাতি সমাধান করে ফেলবেন। কিছু জায়গায় ওনার মিসম্যানেজমেন্ট ছিল, কিছু উপদেষ্টা চয়েসের ক্ষেত্রে ভুল ছিল, বা উনি মানে ঠিক করার পর অনেকের সাফল করতে পারতেন, চেঞ্জ করতে পারতেন, সেটা উনি জান নাই। উনি এক্সপেরিমেন্টের মধ্যে যেতে চান নাই, কিংবা ওনার মধ্যে প্রচণ্ড নেপোটিজম ছিল। তো তার মধ্যে যেটা বড় জিনিস ছিল সেটা হচ্ছে ধরুন একটা গ্রুপ আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটা গ্রুপ খুব বেশি জাগ্রত হয়েছিল এবং খুব বেশি ওদের রাইজ আপ হয়েছিল। যেটাকে আমরা, ওরা হয়তো একবার বলে যে ওরা মৌলবাদী সংগঠন, মৌলবাদী পার্টি, বা ইমান আকিদা রক্ষা কমিটি, বা ধরেন মোল্লা কমিটি, বা যাই বলেন না কেন আপনি দেখেন তৌহিদি সেখানে জনতা বলে। তৌহিদি জনতা বলে। হ্যাঁ, এখন এই জায়গা থেকে দেখুন আপনার এটা তাদের হাত থেকে যদি আমি ধরুন এটা যদি বললাম যে ইসলাম কায়েম করতে হবে বা অমুক কায়েম করতে হবে, এখন ইসলাম কায়েম করার জন্য তো তোমাকে তো খোদা পাঠায় না এখানে। হ্যাঁ, তুমি ইসলাম ছড়িয়ে দিতে পারো, কিন্তু রাষ্ট্রের পলিটিক্সে, একটা রাষ্ট্রের পলিটিক্যাল রাষ্ট্রের তো কোনো ধর্ম থাকে না, তাই না? এই রাষ্ট্রে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান সবই থাকে, উপজাতি আছে, তারপর হচ্ছে কি বাঙালি অবাঙালি আছে। তো সে জায়গা থেকে ধরেন রাষ্ট্র তো কোনো ধর্ম থাকা উচিত না। আমরা তো সেকুলার কান্ট্রি, আমরা তো সংখ্যাগরিষ্ঠ মুসলিম, কিন্তু আমাদের এখানে তো শরীয়ভিত্তিক রাষ্ট্র না। তো সে জায়গা থেকেও আমি মনে করি ধরেন তারা অনেক কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আপনি দেখেন এই ১০০ বেশি মাজার ভাঙা হয়েছে, বাউল সঙ্গীত গাইতে দেওয়া হয় নাই। মানে তাদের দ্বারা তো অন্য মুসলিমরা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সে জায়গা থেকে যেটা মবের যে একটা কালচার ছিল, বা আমি তো যদি বলি যে আমি শেষ করি। একটা হ্যাঁ, মিনিট, আমি যদি বলি যে ৭১-এর যে ভাস্কর্যগুলো ভাঙা হলো, হ্যাঁ। এটা তো নিশ্চয়ই বিএনপি ভাঙে নাই। ভাঙার কথাও না, হ্যাঁ, কথাও না। মানে কেউ না কেউ ভেঙেছে। এখন ধরেন এটা হয়তো আমি নিজে না ভেঙে অন্য কাউকে দিয়ে ভাঙিয়েছি। যাই ভাঙে না কেন, ব্রেন চাইল্ড আমারই ছিল, কথার কথা। তো সেই জায়গা থেকে এই যে আপনার মাজার ভাঙাটা কিংবা এই যে মব কালচারটা যে একটা, মানে এটা একটা রেগুলার প্র্যাকটিসে যখন হয়ে গেছে, এটা এই সরকারের আমলে মব হচ্ছে, আমি অস্বীকার করব না। কিন্তু এগুলা কমে আসবে। মাত্র ৩ মাস গেল তো আমার ধারণা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উনি খুবই স্ট্রিক্ট, এবং দেখুন ওনাকে আসলে যেহেতু সংবিধান ইস্যুতে, নানা ইস্যুতে, ৭১ ইস্যুতে, সংবিধান ইস্যুতে, নানা ইস্যুতে ধরেন উনিই মূলত ভোকাল পারসন সরকার দলীয়। এখানে ওনাকে খুব টার্গেট করা হয়েছে, এবং দেখেন ওনার আসলে যে কিছু বলার না কেন, আপনি ধরেন ওই যা কিছু হারায় গিন্নি বলে কৃষ্ণ মেটা চোর, যা কিছু হোক না কেন শব্দ স্বরাষ্ট্রমন্ত্রীর। সিভিক রয়্যাল রিসর্ট, কিনুন আভিজাত্য, নিশ্চিত করুন ভবিষ্যৎ।